আমাদের চারপাশে প্ল্যান্ড আরবানাইজেশন এখনো আমি দেখতে পাই। তার জন্য এটা আমার কাছে খুব একটা ক্যাওস মনে হচ্ছে। আজকে আমাদের আরেকটা বিশেষ পর্ব, সঙ্গে আছেন শিল্পী রাজীব ভট্টাচার্য। আমরা তার রাজীবের গত কয়েক বছরের কাজ দেখব এবং আলোচনা করব। সঙ্গে আরও আছেন বিশ্বজিৎ মুখার্জি, নবকুমার চক্রবর্তী, মিতালি দাস, শেখ অভিক ও সুদীপ রক্ষিত। কোনো মন্তব্য বা প্রশ্ন কমেন্ট বক্সে দেবেন, প্রয়োজন হলে ওখানেই উত্তর দেব। রাজীব ভট্টাচার্যকে পরিচয় করিয়ে দিই। রাজীবের জন্ম 1970-এ। প্রথমে কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজে স্নাতক, তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করেছেন। রাজীবের কাজ মাধ্যমের সীমানা অতিক্রম করে অহরহ। পেইন্টিং, গ্রাফিক্স, সেরামিক, পেপার মেকিং, ইনস্টলেশন, নিউ মিডিয়া, ভিডিও প্রভৃতি মাধ্যমে তার অবাধ আনাগোনা। দেশে ও বিদেশে বহু প্রদর্শনী, ওয়ার্কশপ ও নানা ধরনের যৌথ উদ্যোগে অবদান রেখেছেন। অংশ নিয়েছেন দক্ষিণ কোরিয়া, চীন, গ্রিস ও ইতালিতে বিয়েনাল, নেচার প্রজেক্ট ও অন্যান্য ধরনের কাজে। নিজের দেশে কাজ করেছেন খোঁজ সংগঠনের সঙ্গে। কলকাতায় সীমা গ্যালারি, বিড়লা একাডেমি ও কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে যৌথ প্রদর্শনী হয়েছে। একক করেছেন টাইম অ্যান্ড স্পেস গ্যালারি ও গ্যালারি রেঞ্জে। একক প্রদর্শনী আরও হয়েছে সার্বিয়ার বেলগ্রেডের ফিনিক্স গ্যালারিতে এবং দক্ষিণ কোরিয়ায়। এছাড়াও কলকাতার বিমানবন্দরের জন্য রাজীব নির্মাণ করেছেন 8 ফিট উচ্চতা ও 70 ফিট দৈর্ঘ্যের দুটো মিউরাল। আচ্ছা, এই সুনন্দদা তো বলেই দিলেন, সুতরাং এইটা একটু রাখলাম স্ক্রিনে। তো সুনন্দদার ইন্ট্রোডাকশনের মধ্যেই এই সমস্ত কথাগুলো বলা আছে, আমি কখন কোথায় কি কি করেছি। তো কথা হচ্ছে, মানে আমি আহ, মানে ছোটবেলা থেকেই দুটো দুটো দিক আমার ভীষণভাবে মানে সমান্তরাল ভাবেই দুটো দিকেই আমি আকর্ষিত হয়েছি। একটা হচ্ছে বিজ্ঞান, আরেকটা হচ্ছে শিল্পকলা বা ক্রিয়েটিভ প্র্যাকটিস, বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ প্র্যাকটিস। প্রসঙ্গত আহ, আহ, বলে রাখি যে আহ, আমাদের পরিবারে সেই অর্থে ছবি আহ, সেরকম কেউ আঁকেননি। আহ, আমাদের পরিবারে গান গেয়েছেন, গানের মানুষ আছেন পিন্টু ভট্টাচার্য, শ্রদ্ধেয় পিন্টু ভট্টাচার্য আমার কাকা হন। তো আহ, সেই গান আছে, কিন্তু ছবি সেই অর্থে ছিল না। আমি হয়তো প্রথম ছবির দিকে আকর্ষিত হই। এবং যেটা হয় আর কি, আমাদের পরিবারে যেহেতু বিজ্ঞানটাও ভালো বাসতাম, প্রথমেই মানে স্নাতক স্তরে ঢুকে পড়লাম ইয়েতে, ইলেকট্রনিক্স নিয়ে পড়ার জন্য। ইলেকট্রনিক্সটা আমার বরাবরই ভালো লাগতো। আমি বিভিন্ন রকম প্রজেক্ট টজেক্ট করতাম স্কুলে, যেগুলো ইলেকট্রনিক্স এবং সায়েন্স রিলেটেড। তো তারপরে পাশাপাশি আর্ট তো চলছিলই। তারপরে মানে ওই চলাকালীনই আমার মনে হলো যে আমি আর্ট কলেজেও পড়বো। তো আমি পরীক্ষা দিলাম এবং গভর্নমেন্ট আর্ট কলেজে ওয়েস্টার্ন পেইন্টিং বিভাগে সুযোগ পেলাম আর কি। তারপরে মজার ব্যাপারটা হলো হচ্ছে এভাবে চলছিল। তা আমি আবার একটা চাকরি করি। চাকরিটাও অদ্ভুত, মানে আমার ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের মানুষজন শুনলে বলে, তুই আবার আহ, বিমানবন্দরেও চাকরি করিস, এটা তো একটা অদ্ভুত কম্বিনেশন। আহ, আমি তখন আমাদের বাঁধনদার বাড়িতে প্রতিনিয়ত যাতায়াত করতাম এবং তিলকদার বাড়িতে। তা এরকম একটা চাকরির যখন একটা সুযোগ প্রায় এসে গেল, তখন আমি উনাদের সঙ্গে একটু আলোচনা করেছিলাম। তা সেই সময় আমার ইচ্ছে, আমি চাকরিটা করব না, আমি ছবিটাই আঁকবো ফুল টাইম। তো
তো বাঁধনদা বললেন যে না, তুই না এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আর যতদিন না চাকরিটা নিবি আমার বাড়িতে আসবি না। আমি বললাম, না বাঁধনদা, আমি তো ছবি আঁকবো। বললো, না, ছবি তুই আঁকবি, কোনো অসুবিধে নেই, কিন্তু চাকরিটা আগে নে। তা একই অলমোস্ট সিমিলার একটা উপদেশ তিলকদাও দিয়েছিলেন, যে চাকরিটা নে, কেননা আমরা সবাই তো চাকরি করি একটা। হ্যাঁ, ধর তোর যদি ছবি আঁকার হয়, তুই চাকরি করেও আঁকবি। আর যদি না আঁকার হয়, তুই কোনো কিছু না করেও আঁকবি না, কোনো কিছু করেও আঁকবি না। তো সেরকম একটা জাংচারে মানে একটা সিদ্ধান্ত নিলাম, চাকরিটা করব। এবং চাকরিটা খুব লড়াই করেই চাকরিটা পেয়ে গেলাম। আহ, কিন্তু তার পাশাপাশি এগুলো চলছিল, এবং চাকরি পাওয়ার পরে সেগুলো তে আরো গতি আসে, এবং আমি অনেক ফ্রিডম পাই অ্যাকচুয়ালি। মানে ফ্রিডম পাই। আর পাশাপাশি কি হলো, চাক আমার যে এই মানে আমার বিভিন্ন রকম চর্চার মধ্যে এই এই চর্চাটা একটু আহ, এসে গেল। তার কারণ হচ্ছে আহ, আমার চাকরি করার জন্য সময়, যে সময়টা দিতে হয় আর কি স্টুডিওতে, সেই স্টুডিওতে সময় দেওয়ার আহ, মানে সময় দেওয়ার ব্যাপারটা একটু কম পেতাম। মানে কম্পারেটিভলি যারা ফুল টাইম কাজ করে তাদের থেকে একটু কম পেতাম। আমার চাকরির জায়গাটাও হয়ে উঠলো একটা স্টুডিও। সেখানে আমার ল্যাপটপ থাকতো, ওই, আর ক্যামেরা থাকতো। ক্যামেরা আর ল্যাপটপ, এই দুটো আমাকে একটা ফ্রিডম দিয়েছিল ওই চাকরির স্পেসেও আমি অনেক কিছু যাতে করতে পারি। আমরা আমি এই মুহূর্তে যে ছবিটা স্ক্রিনে দেখা যাচ্ছে, আমি যে ছবিটা দেখাচ্ছি, এই ছবিটার আহ, অসংখ্য ফটোগ্রাফ নিয়ে গড়ে উঠেছে। মানে অসংখ্য, হাজার হতে পারে। হ্যাঁ, সেটা মূলত যখন আমাদের নতুন বিমানবন্দরটা তৈরি হচ্ছিল, সেই সময় এই ফটোগ্রাফগুলো সমস্ত করা। তার পাশাপাশি শহরের ফটোগ্রাফও রয়েছে এর মধ্যে। এবং এর মধ্যে অসংখ্য ফটোগ্রাফকে আহ, মানে সুপার ইম্পোজ করা আছে, প্রচুর ম্যানিপুলেশন করা আছে নানাভাবে, নানান রকম সফটওয়্যার, মানে আহ, এই ধরনের কাজের নানান ধরনের সফটওয়্যার এতে ইউজ করা হয়েছে, করে এটা জেনারেট করা হচ্ছে। এটার, এই কাজের একটা মজা হচ্ছে যে এই কাজটা মানে যে স্পেস ডিমান্ড করছে এখানে, তো এখানে একরকম লাগছে। এটা কি এইটা তোমার যদি, এই 8 ফুট বাই 70 ফিট? এটা 8 ফিট বাই 70 ফিটটা এরপরেই দেখাচ্ছি। তো কিভাবে ওই আট ফিট এটা বাই কত সত্তর বড়? এটা এটা অ্যাকচুয়ালি এটা এটা তো প্রিন্টেবল একটা ফরম্যাট। এটা হ্যাঁ। আমরা 8 বাই 70 ফিটেও প্রিন্ট করতে পারি। আচ্ছা, এটা তো তুমি আমরা এখন দেখাচ্ছ কম্পিউটারে যে ইমেজটা? কম্পিউটারে ইমেজ দেখাচ্ছি। আচ্ছা। এইটা আমরা এটা অনেক বড়, এবং রেজলিউশনও খুব হাই রেজলিউশন। এটা আমরা অনেক বড় করে প্রিন্ট করতে পারি, আর সেরকম একটা গ্যালারিতে এটা হিউজ একটা স্পেসে পড়লে এর ইম্প্যাক্টটা অন্যরকম হবে। এবং আমি চলে যাচ্ছি 8 ফিট বাই 70 ফিটের ব্যাপারটায়। এইখানটা থেকে, এই যে এইটা হচ্ছে আমাদের বিমানবন্দরে এইটা এবং এইটা, এই দুটো কাজ লাগানো আছে। তো কি হলো, মানে বিমানবন্দরে আমি ওই ধরনের প্রজেক্টটাই দিয়েছিলাম, প্রথমে যেটা আমরা একটু আগে দেখালাম। তো কিন্তু আহ, সবার খুব ভালো লাগলো। কিন্তু একটা সমস্যা হলো, এই ছবির ডান দিকে এবং বাঁ দিকে, আমি আরেকবার পেছনে যাব, বাঁ দিকে এবং ডান দিকে, এক্সট্রিম রাইট এবং এক্সট্রিম লেফট, দুদিকে আমার যে ধরনের কাজটা আমি এই এই স্লাইডে দেখিয়েছিলাম, সেই ধরনের কাজ আছে। কিন্তু মাঝখানটা আমার পেইন্টিং এর অংশ দিয়ে তৈরি করা। এটা করতে হয়েছিল কারণ, বলি, সেটা হচ্ছে প্রজেক্টটা খুব ওদের ভালো লাগলো, কিন্তু ওরা বলল যে এয়ারপোর্টটাও তো একটু মানে ওই খুবই একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওই কাইন্ড অফ কালারে, তো আমরা একটু এর মধ্যে কালার চাইছি। তো
এটা মানে লিটল বিট অফ কম্প্রোমাইজ, যেখানে আমায় করতে হলো এইটার জন্যে। তাও আমি ওই এইভাবে ওটাকে আহ, করলাম আর কি। তো এটা ওদের জন্যই, বাট আমি খুব বেশি আমার কাজের ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে ভালোবাসি না, কিন্তু এই ধরনের প্রজেক্টে অনেক সময় করতে হয়। যার জন্যে এই এই দুটো কাজ আবার দেখাচ্ছি। এইটা ডোমেস্টিক ডিপার্চার, এনএসসিবিআই এয়ারপোর্ট কলকাতা তে রাখা আছে। এটাও একই জায়গায় রাখা আছে। হ্যাঁ, এবার আমরা চলে যাই আমার এই কাজগুলোই আমার খুব ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিরিজ অ্যাকচুয়ালি, যেখানে আমি আহ, অসম্ভব রকম এক্সপেরিমেন্ট করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় যেটা, এটাকে দেখানোর মতো যে স্পেস এবং যে ফান্ডিং প্রয়োজন সেটা আহ, আমি পাইনি, যার জন্য এটা এই ফর্মেই রয়েছে। আহ, আমি এই কলকাতা বিমানবন্দরেও এইটা পুরোটা এইভাবে দেখাতে পারলাম না, কেননা ওই ওই যে একটা ওদের একটা নির্দেশ ছিল সেই জন্য। তো এই কাজগুলো আমার খুব প্রিয় কাজ, এবং এর পেছনে পেছনে বহু খাটনি আছে। ছোট ছোট টুকরো টুকরো ইমেজকে, অসংখ্য টুকরো টুকরো ইমেজকে জোড়া হয়েছে। হ্যাঁ, ইটস মানে খুব প্রিসাইজ এবং খুব টেকনিক্যালি খুব অন্যভাবে করতে হয়েছে। এবং এই এই কাজের মধ্যে দিয়ে আমি বেসিক্যালি আমার শহর এবং যে ট্রানজিশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেইটাকে ধরার চেষ্টা করেছি। আহ, তো আহ, সেই ট্রানজিশন যেখানে কাঁচের মধ্যে প্রচুর রিফ্লেকশন দেখা যাচ্ছে মনে হচ্ছে। মানে শহরটা তো এমনি ইট কাঠ ইট কাঠের থেকে ক্রমশ কাঁচের একটা আর্কিটেকচার এই সমস্ত দিকে যাচ্ছে। এই যে ট্রানজিশনটা, এইটাকে আমার কাজের মধ্যে ধরার চেষ্টা করেছি। এর পরের স্লাইডে যাই আমরা। এটা আরেকটা কাজ। আমি দু ওকে। একটা প্রশ্ন ক্ল্যারিফিকেশনের জন্য করতে পারি। যেমন এই এই হ্যাঁ, কাজগুলো কি হ্যাঁ, বড় হ্যাঁ। করে প্রিন্ট করা হয়নি? না, 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 এগুলো বড় সব করে তোমার কম্পিউটারই আছে? এগুলো সব আমার কম্পিউটারেই আছে। আমি কিছু ছোট প্রিন্ট আর্কাইভাল পেপারে করেছি, সব কটারই ছোট প্রিন্ট আচ্ছা। করেছি। আহ, কিন্তু বড় প্রিন্ট যেগুলো, মানে এই এই কাজগুলো যে ধরনের সাইজ এবং ইয়ে ডিমান্ড করছে সেইটা করে উঠতে পারিনি। মানে তোমার কি এগুলো এক্সিবিটেড হয়েছে? না, এক্সিবিটেড হয়নি এখনো। এটা কিন্তু, হ্যাঁ, এটা বলে রাখি, এই কাজগুলো কিন্তু এক্সিবিটেড হয়নি এখনো। হ্যাঁ, বিল্লাতে একটা এক্সিবিট হয়েছিল। তুমি একটু ডেট বিল্লার, দিলে ভালো হয়, সালগুলো। হ্যাঁ, মানে যদিও এইটা সালটা আমি আগে বলা ছিল স্পেসেস ইন ট্রানজিশন, কিন্তু হ্যাঁ, ওইটা একবার মনে করিয়ে এটা দিলে ভালো হয়। আচ্ছা, আরেকবার আমি সালে চলে যাচ্ছি। তুমি মুখে বললেই হবে। আচ্ছা, এটা ওই 2012 থেকে দু হাজার 12 থেকে উনিশ 19-এর মধ্যে। এই কাজগুলো হয়েছে। কিন্তু এই প্রসেসটা কন্টিনিউ করছে আর কি এখনো। এই ধরনের কাজ, এই ধরনের ইয়েগুলো নিয়ে আমি এখনো নাড়াচাড়া করছি। হ্যাঁ, অন্যভাবে এই কাজটা দেখানো হয়েছিল, একমাত্র এই সিরিজের এই কাজটা দেখানো হয়েছিল বিল্লার মাল্টিমিডিয়া শোতে। তো বিল্লার মাল্টিমিডিয়া শোতে এই কাজের সঙ্গে একটা ভিডিও ছিল। হ্যাঁ, এইবার হচ্ছে।
আচ্ছা, আমরা এইটা এইটা দেখাচ্ছিলাম, এর সাথে সাথে ভিডিওটা দেখালাম। তো এই এই কাজগুলোই আমার, এই সিরিজের কাজ। আরেকবার এইটা সম্পর্কে বলে নি। এইটা ওই এইটার পাশাপাশি ভিডিওটা কেন আহ, ছিল আর কি, সেটাও একটা প্রশ্ন আসতে পারে। তো এই যে এই যে কাজটা, এই কাজগুলো সবকটাই, বিশেষ করে এই কাজটা যখন আমি দেখিয়েছিলাম, তখন এইটা একটা একটা মনে হচ্ছে যেন একটা সিটিটা ইজ ইন আ ফ্রোজেন স্টেট, যেন একটা থমকে গেছে এরম একটা জায়গায়। হ্যাঁ, এরম একটা এরম একটা ভাঙাচোরা, এরম একটা হয়ে থমকে গেছে। তারপরে ওই এই ভিডিওটায় এই টোটাল বিষয়টা আনফ্রোজ হয়েছে। তো দুটো জিনিস, একটা এইটার মেকিং থেকে শুরু করে এই ফ্রোজেন স্টেট এবং সেটা আনফ্রোজ হওয়া, এই টোটালটা মিলিয়ে যে ডায়লগটা তৈরি হয়েছে, সেইটাই আমার পুরো কাজটা। কিন্তু পরবর্তী সময়ে এই কাজগুলোর মধ্যে শহর এবং এই কাজ সমস্তটা কলকাতা শহরকেও ধরার একটা চেষ্টা হয়েছে। তার পাশাপাশি ট্রানজিশনের এইটা একটা আহ, অন্য ধরনের কাজ আমার, যেখানে শহরের প্রচুর ইমেজ আমি এর মধ্যে বিভিন্নভাবে সুপারইম্পোজ করা, পেস্ট করা, লাগানো। হ্যাঁ, এইভাবে এই জিনিসটা গড়ে ওঠা, এটাও কিন্তু অনেক বড় স্কেলে, সবকটাই অনেক বড় স্কেলে করা আর কি, মানে প্রিন্ট হতে পারে। তারপরে হচ্ছে এইটা, মানে ওই একই সিরিজের আমি দেখাচ্ছি। এইটা আরেকটা ওই সিরিজেরই আরেকটা কাজ, এইটা আরেকটা কাজ, এইটা আরেকটা কাজ, একই সিরিজের। আচ্ছা, এবার কথা হচ্ছে এই কাজগুলো একটু অন্যরকম। মানে এই কাজগুলো, মানে মানে এই কাজগুলোকে তৈরি করাটা একটু অন্যভাবে। ওগুলো যেরকম ডাইরেক্ট বিভিন্ন সফটওয়্যার আর ফটোগ্রাফ ইউজ করে সেখান থেকে টুকরো টুকরো ছবি পেস্ট করে তারপরে সুপার ইম্পোজ করে আবার সেগুলোকে অন্যভাবে ম্যানিপুলেট করে করা হয়েছে। এইটা হচ্ছে অন্য, এইটা হচ্ছে এগুলো সমস্ত আমার ভিডিওর স্টিল, বিভিন্ন ভিডিও, আমার করা ভিডিওর স্টিল ছবি, সেগুলো প্রিন্টেবল ফরম্যাটে এই 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 এইগুলো তৈরি হয়েছে আর কি। তো এগুলো একটা, এইটা আরেকটা, আহ, এরকম বহু কাজ আমার রয়েছে। এগুলো অনেক বড় করা যাবে, আহ, বড় করে দেখতে হবে। এগুলো ছোট দেখা যেতে পারে এই কাজগুলো বিশেষ করে। আচ্ছা, এরপরে আমি চলে যাব স্পেসেস ইন ট্রানজিশন 2। মানে এই সিরিজটা একটু অন্যরকম। মানে আগের গুলো যেরকম অনেকটা ডাইরেক্ট শহরকে আমরা দেখছি, এই সিরিজটার মধ্যে অনেকটা ইনডাইরেক্ট, মানে এটা অন্যভাবে দেখার চেষ্টা। ওই একই আহ, আহ, মাধ্যম, কিন্তু এখানে আরো মনে হয় সফটওয়্যার কাজে লাগিয়েছি এটা, এইটা এগুলো বানানোর সময়। এটাও ওই স্পেসেস ইন ট্রানজিশন সিরিজের কাজ। এটাও ওই সিরিজের এইটাও। এই সিরিজটাও কিন্তু দেখানো হয়নি।
আচ্ছা, বৈঠকখানা। আচ্ছা, বৈঠকখানা প্রজেক্টের স্লাইড গুলো রয়েছে, ভিডিও রয়েছে, আমি চাইলে ভিডিওটাও দেখাতে পারি, তাহলে সুবিধে হবে আমার মনে হয়। এইটা ওই অ্যাকচুয়ালি খোঁজের বৈঠকখানা প্রজেক্টের কাজ। এটা বেসিক্যালি আমরা এটা তিনজন কোলাবোরেট করেছিলাম। আমি, দেবাঞ্জন, আর দেবতোষ কর। ভিডিওটা পুরোটা আমার করা ছিল। যে এই এই প্রজেকশন যেটা দেখা যাচ্ছে, এটা ভিডিও প্রজেকশন। এই যে ভিডিওটা এর ভেতর দিয়ে যে প্রজেক্ট হয়েছে, এই এই ভিডিও পোর্শনটা আমার করা ছিল। এই যে দেখা যাচ্ছে, তো এই ভিডিওটা মানে খুব ইন্টারেস্টিং। ওখানে এই ভিডিওটা একেবারে ওই বারান্দা দিয়ে বেরিয়ে গিয়ে একটা অদ্ভুত ইমেজও ক্রিয়েট করছিল। মানে ওই ভিডিও তার সঙ্গে ওই বাড়ির বারান্দা, এই সমস্ত কিছু মিলিয়ে একটা অদ্ভুত ইমেজ তৈরি হচ্ছিল। তো এটা হয়ে গেল, এটা বৈঠকখানা প্রজেক্টে। এরপরে আমার লকডাউনের সময় কিছু কাজ রয়েছে, যেটা আহ, যেটা স্বাভাবিকভাবেই ডিজিটালি করা। এই কাজগুলো আমি একটু দ্রুত দেখিয়ে যাব। আমি চাইছি আরেকটা ধরনের কাজকে দেখাবো। আচ্ছা, আমরা এই লকডাউন সিরিজের এই কাজগুলো আহ, দেখালাম। এর পরবর্তী সময় আমি চলে যাচ্ছি আহ, ওই সময়, মানে করোনার ওই সময় আহ, সারা পৃথিবী কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রাখবে এবং শিল্প চর্চা কিভাবে হবে, সবাই অন্যভাবে ভাবতে শুরু করেছে। সেই সময় অনেকগুলো সুযোগও এসেছিল। সেই সুযোগের একটা হচ্ছে, একটা এই গ্যালারিটা অ্যাকচুয়ালি বিদেশের, আমেরিকার একটা গ্যালারি। তখন ওরা আমার কাছে কাজ চায়। তো সেই সময় এই কাজগুলো ডিজিটালি ম্যানিপুলেট করা, সঙ্গে আমার পেইন্টিংও রয়েছে, পেইন্টিং এবং ডিজিটালি ম্যানিপুলেটেড। টোটালটার মধ্যে পেইন্টিং আছে, ড্রয়িং আছে, এবং ডিজিটাল ম্যানিপুলেশন আছে ফাইনালি। তো এই কাজটা দেখাচ্ছে, বিল্ডিং ড্রিমস ইন দ্য ডার্ক বলে এই সিরিজটা। তো এই সিরিজটা ওদেরকে পাঠিয়েছিলাম। এই সিরিজে 4টে কাজ ছিল। এখানে আহ আমি এই দুটো দেখাতে পারলাম। আহ, এরপরে ওই সময়ই আমরা আহ, ওই করোনা চলাকালীন 2021 এর কথা বলছি আমরা, তখনও সমস্ত কিছু খোলেনি। সেই সময় আমরা আমি একটা শো কিউরেট করেছিলাম, যেটা অনলাইন শো, যেটা সারা পৃথিবীর বহু আর্টিস্ট ছিল, আমাদের এখানের আর্টিস্ট ছিল। আহ, এইটা এরপরে একটা এই গ্যালারিটার সঙ্গে আমি কাজ করি। এটাও আমার ডিজিটাল সিরিজের কাজ ছিল। এটা এই গ্যালারিটা যেহেতু আপনার ওই সময়টা করোনার সময়, 2020, এটা আমরা দেখতে পাচ্ছি 12ই জুন থেকে 31শে অগস্ট 2020, করোনার সময় সমস্তটাই আমরা ডিজিটাল এবং ভার্চুয়াল নির্ভর হয়ে পড়েছিলাম। সেই সময়ে এই একটা প্রজেক্টে আমি কাজ করেছিলাম। আচ্ছা, এবার ওই ওই সময়, মানে ওই সময়ই আহ, মানে করোনা
পরবর্তীও নয়, এখানে দেখা যাচ্ছে 13 থেকে 26শে ফেব্রুয়ারি 2021 এই প্রজেক্টটা আমি কিউরেট করেছিলাম অ্যালং উইথ রিনা দেওয়ান। আহ, আমরা অনেক দিন ধরে ভাবছিলাম, 2020 থেকেই ভাবছিলাম প্রজেক্টটা নিয়ে, ইয়ের পরপরই। কিন্তু যেহেতু অনেক সবাই এক জায়গায় আসতে পারছিলাম না, ধীরে ধীরে প্রজেক্টটা এগিয়ে 2021 ফেব্রুয়ারিতে আমরা প্রজেক্টটা করি। এই প্রজেক্টটা হলো টাইমস বলে, এইখানে প্র্যাকটিক্যালি এই প্রজেক্টে সবাই আহ, যন্ত্র এবং টেকনোলজি নির্ভর কাজ করেছিল যারা এখানে আছে। আমারও একটা টেকনোলজি নির্ভর কাজই ছিল। এই কাজটার ভিডিওটা আমরা দেখানোর চেষ্টা করব, তাহলে খুব ভালো হবে। যদি আমি দেখছি আমি পারি কিনা, একবার চেষ্টা করে দেখছি। এইটার নাম ছিল টুমস্টোন অফ সেকুলারিজম। তা টুমস্টোন অফ সেকুলারিজমটা একটা ওই মেকানিক্যাল এবং স্কাল্পচারাল ওয়ার্ক, যেখানে সাউন্ড ছিল, আহ, কিছু মেকানিক্যাল ইয়ে ছিল, তারপরে কিছু ওই ওটা কি কি বলে সেন্সরের কাজ ছিল। এই সমস্ত নিয়ে এটাও একখানা অনেকটা বড় ইনস্টলেশন ছিল। তো এই কাজটা বেসিক্যালি একটা স্কালচারাল ফর্ম, এই মাঝখানে যেটা ঘুরছে সেটা আমাদের মানে মন্দির, মসজিদ, গির্জা, সমস্ত কিছু, মানে প্যাগোডা ইত্যাদি বিভিন্ন ফর্ম, মানে বিভিন্ন, তারপর টেম্পল, এই এই সমস্ত ধর্মীয় রিলিজিয়াস যে আর্কিটেকচারাল ফর্ম গুলো, সেগুলোকে একত্রিত করে একটা একটা স্কালচার তৈরি করা হয়েছিল। সেগুলো সমস্ত মানে মানে আমাদের ভারতবর্ষের যেটা মেইন, বলতে পারি আমাদের আমরা যে একটা ডাইভার্সিটি এর মধ্যে, ইউনিটি ইন ডাইভার্সিটি, যেটা আমাদের মূল মন্ত্র বলা যায় ভারতবর্ষের, সেইটারই একটা ফর্ম হচ্ছে এইটা। এটা প্লেস করা হয়েছিল একটা কফিনের মধ্যে এইটা ঘুরতে ঘুরতে ঢুকে যাচ্ছিল। কফিনের মধ্যে এইটা ঢুকে যাচ্ছিল এবং পিছনে দেখা যাচ্ছে একটা টুমস্টোন আছে। আমি এটা নাম দিয়েছিলাম টুমস্টোন অফ সেকুলারিজম। ওই সমস্ত আমাদের যে আহ, ঐক্য বা ইউনিটি, রিলিজিয়াস ইউনিটি, তারপরে বিভিন্ন ধরনের ধর্ম, তারপরে কালচার, তারপরে আমাদের বিভিন্ন কমিউনিটি, তাদের যে ইউনিটি, which is the main tune of secular India, সেইটা যেন কফিনের মধ্যে ঢুকে যাচ্ছে। That was the basic idea of this project. তো সেই সময় করোনা যেহেতু ছিল, এই ভিডিওটা যখন আমরা শুট করি তখন ওই সেন্সরটা খারাপ হয়ে গেছে। সেন্সরটা খারাপ হওয়াতে তখন এই এই সেন্সর গুলো বিদেশ থেকে আসে, তো বিদেশ থেকে কিছু আসছিল না, তখন ওইটা হচ্ছিল না। এটার একটা ফিলিং বোঝাই যাচ্ছে, যেহেতু কফিনের মধ্যে এটা রয়েছে, তো ওইটা পরিষ্কারই বোঝা যাচ্ছে যে এইটা ঘুরতে ঘুরতে ঢুকে যাবে, আবার এটা ঘুরতে ঘুরতে ওপরে উঠে আসছিল, আবার ঢুকে যায়। দ্যাট ওয়াজ বেসিক ইয়ে আহ, মানে আইডিয়া, যে কফিনের মধ্যে ইয়েটা চলে যাচ্ছে আমাদের, এবং স্টোন অফ সেকুলারিজম উইচ ইজ স্ট্যান্ডিং বিহাইন্ড দিস, এইটা পেছনে দাঁড়িয়ে রয়েছে। তো এইটা একটা কাজ, খুব ইম্পর্টেন্ট কাজ ছিল আমার। তো এটা দেখানো হয়েছিল ওখানে।
আরেকটা ভিডিও দেখাচ্ছি। এগুলো কোন প্রজেক্টের? আচ্ছা, এই এই আগের যেটা দেখালাম সেটাও স্পেসেস ইন ট্রানজিশন, বিড়লা হ্যাঁ, কিন্তু সেটা মাল্টিমিডিয়াটাও তো তুমি স্পেসেস ইন পেরিয়ে ট্রানজিশন। গেছো অনেকক্ষণ আগে। আহ, হ্যাঁ, এ- এখন যেটা হলো টাইমস বোধহয় দেখাচ্ছিলে, হলো সেটা টাইমসটা তুমি দেখালাম, আবার হ্যাঁ। ফিরে যাচ্ছ স্পেসেস এন্ড ট্রানজিশনে। হ্যাঁ, ওই ভিডিওটা দেখানো হয়নি, সেই জন্য ওটা আরেকবার দেখালাম। তো আরেকখানা কাজ আমি করেছিলাম, যেটা ওই এই প্রজেক্টগুলোর বাইরে। আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি, সেইটা আগে বলিনি। সেটা হচ্ছে ডিকনস্ট্রাকশন বলে একটা ভিডিও, আরেকটা ভিডিও পরে দেখাবো। ডিকনস্ট্রাকশন ভিডিওটা আমি একটু দেখিয়ে তা নিচ্ছি। আমরা কিন্তু সময়ের এতে পৌঁছে যাচ্ছি, তোমার আর প্রায়। 5 কাছে। আচ্ছা, এই এইটা এই এই ভিডিওটা ডিকনস্ট্রাকশন। হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি একটা প্রজেক্ট ছিল, ওই ডিজাইন ডিজাইন প্রজেক্ট ছিল। আহ, সেটা ওই আপনার এটা মনে হয় সাউথ কোরিয়ার একটা বিএনএলএ জন্য একটা ডিজাইন প্রজেক্ট আমি করেছিলাম, তারই পার্ট। তো সেইটারই ভিডিও, মানে সেইটারই ভিডিও আমরা দেখছি আর কি। তো প্র্যাকটিক্যালি আমার কাছে ওই পাশাপাশি সারা বিশ্বে যুদ্ধ চলছে আর কি। যুদ্ধ চলছে, এবং ওই পেছনে একখানা দেখা যাচ্ছে একটা দাঁতের মতো, সেটা সমস্ত কিছু গিলে খাওয়ার একটা চেষ্টা করছে। তো সাউন্ডটা পাচ্ছেন? হ্যাঁ, সাউন্ড পাচ্ছি। সাউন্ড পাচ্ছেন। তো আহ, যুদ্ধটাই আমাদের এখন সমস্ত চিন্তা চেতনা সমস্ত কিছু ডিজাইন করছে। তো দ্যাটস মানে আমাদের চিন্তা চেতনার পেছনে যেন এই যুদ্ধটা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এবং যেটা এই 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 সমস্ত ছোট ছোট টুকরো টুকরো ছবিগুলোর মধ্যে দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি কিভাবে পৃথিবীটা, ধরুন এটা আমরা অনেক কিছু ভাবতে পারি। পৃথিবীর বহু ল্যান্ডস্কেপ এখন যে জায়গায় পৌঁছেছে, বা বহু সিটিস্কেপ এখন যে জায়গায় পৌঁছেছে, হয়তো সেইটাই এই সাউন্ডটা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, পাওয়া যাচ্ছে। আচ্ছা, তো এইটা আলটিমেটলি আলটিমেট হচ্ছে মানে শেষে আসছি আমরা ভিডিওটার। মানে এখানে দেখা যাচ্ছে একটা ফ্লাওয়ার, সেটা এইভাবে ডিসম্যান্টেল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো লাইফ, এন্ড অফ লাইফ আর কি। সেটাই হচ্ছে এই ভিডিওটার একটা ইয়ে। তো আহ, তো এইটা, তো আমরা তাহলে এখানে আহ, ইয়েটা শেষ করে। আমরা জানি আপনারা অনেকেই আমাদের প্রোগ্রাম নিয়মিত দেখেন, সেজন্য আমরা অত্যন্ত আনন্দিত ও আপনাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু একই সঙ্গে আমরা এও লক্ষ্য করছি আপনারা অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করছেন না। এই চ্যানেলের সমৃদ্ধির জন্য একান্ত জরুরি আপনাদের সক্রিয় অনুমোদন। তাই চ্যানেলে প্রথমত সাবস্ক্রাইব করুন, আর প্রত্যেকটা প্রোগ্রাম লাইক এবং শেয়ার করুন, আর সবশেষে কমেন্ট বক্সে মন্তব্য রাখুন, প্রশ্ন এবং মতামত জানান। আপনাদের মতামত জানতে আমরা অসীম আগ্রহী। ভালো থাকবেন। আচ্ছা, তাহলে রাজীবের প্রেজেন্টেশন দেখলাম। এবার আমাদের কোনো মন্তব্য, প্রশ্ন বা কোনো আলোচনার জায়গা আছে নিশ্চয়ই। অন্যরা বলুক। রাজীব, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে প্রথমে যে তোমার ট্রানজিশন দেখালে, সেক্ষেত্রে একটা জেস্চারাল অ্যাপিয়ারেন্স রয়েছে, কিন্তু আমি মেসেজটা আর একটু ক্লিয়ার করতে চাইছি যে তুমি এখানে তো একটা আরবানাইজেশন, হিউজ আরবানাইজেশনের একটা ছবি তুমি দেখিয়েছো। তাহলে তুমি কি আরবানাইজেশনের পক্ষে? মানে আমি জানতে চাইছি আর কি, মানে তোমার মেসেজটা ঠিক কোন জায়গায়? মানে আরবানাইজেশন তো হ্যাঁ, চলতেই থাকবে।
খুব ভালো প্রশ্ন। এটাই প্রশ্নটা হওয়া উচিত ছিল আর কি এইটার থেকে। অ্যাকচুয়ালি আমি যেভাবে বড় হয়েছি আর কি, আমি আমার জন্মটা হচ্ছে বিমানবন্দরের পাশে, বিমানবন্দরের কোয়ার্টারে আমি জন্মেছি। তো সেখানে সেখানে বিমানবন্দর, ছোটবেলায় দেখেছি বিমানবন্দর একটা বড় হোটেল হলো, এয়ারপোর্ট হোটেল হলো, আমরা সবাই দল বেঁধে দেখতে গেলাম ওরকম বড় একটা হোটেলের স্ট্রাকচার, যেটা আমরা কখনো দেখিনি। বিমানবন্দরটাও খুব ছোট ছিল সেই সময়। তারপরে ওখান থেকে শিফট করে চলে আসা মধ্যমগ্রাম, মানে আমরা যেখানে থাকি, সেটা মূলত মানে আমরা যেখানটায় থাকি সেই জায়গাটায় একটা আহ, একটা সেমি আরবান স্ট্রাকচার ছিল, কিন্তু তার চারপাশটাই খুব রুরাল একটা স্ট্রাকচার ছিল। তা আমার ব্যাপারটা হলো, আমি সেভাবে আহ, যে আরবান স্ট্রাকচার ছোটবেলা থেকে সেভাবে দেখা হয়নি। মানে আমি বড় হয়েছি একটা সেমি আরবান সেমি রুরাল একটা স্ট্রাকচারে, মাঝে মাঝে খুব বেশি হলে বিমানবন্দর পর্যন্ত, বিমানবন্দরটাও সেই সময় খুব ছোট ছিল। কিন্তু আমার চোখের সামনে সবটা দ্রুত বদলাতে শুরু করে। এবং আমার আরবান স্ট্রাকচার দেখা হচ্ছে আমার আর্ট কলেজে ভর্তি হওয়া সেই সময় থেকে। আমি আমি ইলেকট্রনিক্সটাও পড়েছি মধ্যমগ্রামেই, একটি কলেজে, এপিসি কলেজে আমি ইলেকট্রনিক্স পড়েছি। কলকাতা ইউনিভার্সিটি প্রথম ইলেকট্রনিক্স চালু করেছিল ওই কলেজে, তো আমি ওখানে পড়ি। আর্ট কলেজে যখন গেলাম তখন আমার আরবান স্ট্রাকচার দেখা শুরু হলো সেইভাবে, মানে প্রতিদিন প্রতিনিয়ত একেবারে আমার যাপনের মধ্যে ঢুকে পড়লো। মানে রাত্রি কাটাচ্ছি শহরের মধ্যে, সেই ব্যাপারগুলো। কিন্তু সেই সমস্ত ব্যাপারগুলো খুব দ্রুত বদলাতে শুরু করলো, মানে চেঞ্জটা ওয়াজ ভেরি ফাস্ট। হ্যাঁ, এবং আমি জানি না আহ, আমাদের আরবানাইজেশনটা কতটা প্রপার আরবানাইজেশন। আর আজকে তো খুব পরিষ্কার হয়ে যাচ্ছে, যদিও সেই প্রসঙ্গগুলো আমি আনতে চাই না এই কনভারসেশনের মধ্যে। আহ, তো সেগুলো হলে একটু অন্যভাবে, অন্য দিকে একটু সোশিও পলিটিক্যাল কনটেক্সটে এগোবে। সেটা আমি জানি না, আমার এই মুহূর্তে আমি চাইছি না সেই দিকে নিয়ে যেতে। বাট আমি জেনারেলাইজ করে বলছি যে বেসিক্যালি আমি পৃথিবীর বহু শহর দেখেছি। তারপরে আর কি, পরে বহু শহর দেখলাম। চীনে তো আমি 3 বার গেলাম। এবার তো আমি চীনে লাস্ট এই অক্টোবরে ফিরলাম যখন, চীন থেকে প্রায় 1 মাস ওখানে ছিলাম। তো চীন, তারপরে সাউথ কোরিয়া, তারপরে সিঙ্গাপুর, তারপরে মস্কো, তারপরে আহ, ওটা হচ্ছে বুলগেরিয়া। বুলগেরিয়া সেই অর্থে এই ধরনের আরবান স্ট্রাকচার নেই যদিও, কিন্তু আরবানাইজেশন, প্র্যাকটিক্যালি প্ল্যান্ড আরবানাইজেশন যেটাকে বলে, সেটা আমি জানি না আমাদের চারপাশে প্ল্যান্ড আরবানাইজেশন এখনো আমি দেখতে পাই। তার জন্য এটা আমার কাছে খুব একটা ক্যাওস মনে হচ্ছে। এই ক্যাওসটাই মানে আমার ছবিতে কিন্তু ধরার চেষ্টা করছে। মানে আমার ছবির মধ্যে সেই ক্যাওসটা রয়েছে, এবং আমার মস্তিষ্কের মধ্যেও সেই ক্যাওসটা থাকে আর সব সময়। তো আহ, আমি কিন্তু ডেফিনেটলি আমি আরবানাইজেশনেরও পক্ষে। পাশাপাশি আমি অনেকগুলো দেশে যেটা দেখে এসেছি, আরবানাইজেশন এবং এগ্রিকালচার দুটো পাশাপাশি খুব সুন্দরভাবে একই গতিতে চলেছে। কিন্তু আমাদের এখানে সমস্তটাই আনপ্ল্যান্ড আমার মনে হয়েছে এখনো পর্যন্ত। একটা একটা মানে খুব স্ট্রং প্ল্যানিং কমিটি দরকার, এবং যার মধ্যে আমার মনে হয় আহ, শিল্পীদের রাখা উচিত আহ, এই ধরনের প্ল্যানিং এবং এডুকেশন ইয়ের মধ্যে। একদম বেসিক, একদম ফান্ডামেন্টাল এডুকেশনের জায়গা থেকে আমি বলছি, সেখান থেকেই থাকা উচিত। আদারওয়াইজ দিস ক্যাওস উইল গো অন, মানে আরবান ক্যাওস। হ্যাঁ, তো আহ, আহ, মানে আহ, মানে আমি আরবানাইজেশন করতে হলে আমি সারি সারি গাছ কেটে ফেলবো।
ইটস নট আরবানাইজেশন প্র্যাকটিক্যালি। হ্যাঁ, তো আমি অন্যান্য দেশে তো সেটা দেখিনি, প্রচুর গাছ তাও আরবানাইজেশন। এটা এটা সম্ভব, সবসময় সম্ভব, এর জন্য প্রপার প্ল্যানিং এবং প্রপার এডুকেশন হ্যাঁ দরকার। একদম সমস্ত কমিউনিটিকে এডুকেট করা। আমি আরবানাইজেশনের পক্ষে, তবে আমি যেটা বললাম আমার এখনো আমার মনে হচ্ছে না আমরা প্রপার আরবানাইজেশন করতে পারছি। তো দ্যাটস ইট। তুমি যে বললে সোশিও পলিটিক্যাল কন্টেক্সটকে আনতে চাও না, সেটা কেন? মানে এখানে না আমি জানি না এখানে সেইটা আনা যায় কিনা, হ্যাঁ, যাবে কিনা। নিশ্চয়ই যায়, নিশ্চয়ই দেন যায়। আই এম ভেরি ওপেন টু ইট। তো আমি বলতেই পারি আর কি, মানে আমি ইরেসপেক্টিভ টু মানে ইয়ে বলছি, মানে আহ, আমি আমি পারিবারিক ভাবে একটা লেফট অ্যাটমসফিয়ারে বড় হয়েছিলাম। বাট আমি সেইটা তার পরবর্তী সময়ে আবার চেঞ্জ অফ পলিটিক্যাল রেজিম সমস্তটাই আমি দেখলাম, এবং তার আগেও যে ইতিহাস, পলিটিক্যাল হিস্ট্রি, সেই সমস্তটার মধ্যে দিয়ে গিয়ে আমি যখন বিদেশে যাচ্ছি, ধরুন আমি যখন চীনেই গেলাম প্রথম 2010-এ আমার চীনে যাওয়া। চীনকে আমি সেই সময় থেকে দেখা শুরু করলাম। তারপরে 2014-এ আমার চীনে যাওয়া। তারপরে 2025 আজকে চীনে যাওয়া। তো এতটা পিরিয়ড আমি এই দেশটা ট্রানজিশন, অন্যান্য দেশগুলো বলছি না, তার কারণ একটা দেশ দিয়ে বলছি, তার কারণ পুরো চীনের এই ট্রানজিশন পিরিয়ডটা আমার চোখের সামনে দেখা আর কি। তা আমি মানে অনেক রকম বিতর্ক থাকতে পারে। তো এক যে কোনো দেশ, মানে যে কোনো দেশেই এই আরবানাইজেশনটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিয়েছে। এবং পলিটিক্যালিও যদি দেখা যায়, মানে এগ্রিকালচারাল অ্যাসপেক্ট থেকে শুধু চিন্তা না করে আমাদের বিভিন্ন দার্শনিক মানে তারপরে আমাদের ইকোনমিস্ট, তারা সবসময় আরবানাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এর কথা বলেছে, কিন্তু আমরা হয়তো সেটা ঠিক মতো নিতে পারি। আমরা irrespective of all this political transition which I have seen in my life, আমি কারোর কাছ থেকেই হয়তো যেটা এক্সপেকটেশন ছিল সেটা দেখতে পাই আমার চোখের সামনে। তো ইটস ভেরি ক্লিয়ার, যার জন্য আজকে তো মানে যে কলকাতা জলে ভেসে গেল, হয়তো বৃষ্টিটা বেশি হয়েছিল, ইটস ফাইন। বাট এটা অনেক অংশে, মানে পুরোটা হয়তো আমরা পারতাম না, অনেকাংশে হয়তো কমানো যায়, এটার যদি প্ল্যানিং থাকে। এটা কারোর একার ওপরে না, এটা দীর্ঘ একটা প্রক্রিয়ার মধ্যে দিয়েই আমরা আজকে এই জায়গায় পৌঁছেছি, দীর্ঘ অনেক দশক এর শাসনকালের মধ্যে দিয়ে। কিন্তু কেউই হয়তো এই দিকটা নজর দেয়, মানে প্রপার আরবানাইজেশনের দিকটা নজর দেয়। তা সেইটা কিন্তু আজকেও আমি পাচ্ছি না। এটা খুব পরিষ্কার। তো আহ, এই জিনিসটাই বলার। তা তোমার যে আরেকটা প্রশ্ন জাগলো, যে তোমার সব কাজই একমাত্র ওই সেকুলারিজমের স্কাল্পচারটা ছাড়া সব কাজের মধ্যেই আর এই আরবান নগরায়ন এবং নগরায়নের বর্তমান পরিস্থিতি বা তার মধ্যে দিয়ে কিছু আম, কিছু ভিশন, এইটাই তোমার বিষয়। তুমি কি অন্য কোনো বিষয় নিয়ে কাজ করো? আহ, আহ, হ্যাঁ, অন্য বিষয় নিয়েও কাজ করি, কিন্তু এই আরবান বা এই এই ধরনের সিটিস্কেপের মধ্যে দিয়ে আমি অনেক কিছু দেখার চেষ্টা করি। মানে সিটিস্কেপটাও আমার কাছে ল্যান্ডস্কেপেরই একটা পার্ট। তার মধ্যে হিউম্যান বা তার মধ্যে বিভিন্ন ইমেজ যেগুলো আমি ইউজ করি, সেগুলোও একটা
মানে একটা ওই একটা সোশিও পলিটিক্যাল কনটেক্সটেই আমি বিষয়টা দেখি। অ্যাকচুয়ালি এই ক্যাওসটাও হচ্ছে ইটস ইটস অলসো ভেরি পলিটিক্যাল আমার মনে হয়েছে আর কি, যে ক্যাওসটা চলে আর কি, সেটা থেকে আমরা আমরা খুব কনফিউজড আর কি। আহ, আহ, মানে আমরা প্রত্যেকটা মানুষই আমার কাছে মনে হয়েছে এই যে ক্যাওস, মানে ক্যাওসটা মনে হয় তৈরি করে রাখা হয়েছে। হ্যাঁ, একটা 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 ক্যাওস তৈরি করে রাখা হয়েছে যাতে সবাই খুব কনফিউজ থাকে। হ্যাঁ, তো আসল 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 দিকের দিকে, মানে আসল দিক নির্দেশ করা আহ, কেউ হয়তো করছে না, বা যারা করছে তারাও সেই ক্যাওসের মধ্যে হারিয়ে যাচ্ছে। তো এই ক্যাওসটা কিন্তু শুধুমাত্র ওই স্ট্রাকচারালি দেখি না আমি, মানে একটা যে স্ট্রাকচারাল ক্যাওস আমি ওইভাবে দেখি না। এই ক্যাওসটা কিন্তু কমপ্লিটলি আমার মনে হয়েছে আমাদের আমাদের সমাজ, আমাদের রাজনীতি, আমাদের বিভিন্ন রকম রিলিজিয়াস যে একটা ফান্ডামেন্টালিস্টিক বা পোলারাইজেশন বলা যেতে পারে, তার মধ্যে দিয়ে সমস্ত ব্যাপারটাকে ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা। এই সমস্ত এই যে ভুলিয়ে দেওয়া, এই যে এটা এই সমস্ত ক্যাওস গুলোই কিন্তু আমি ওই শহরের মধ্যে দিয়েই দেখি। তার পাশাপাশি আমি অন্য অনেক কাজ করি, মানে আমি কিছু ইদানিং কিছু ফিগারেটিভ ন্যারেটিভ বেস কাজ করছি। মানে এটা অনেকটা নন ন্যারেটিভের মধ্যে একটা ন্যারেটিভ, কিন্তু পিওর ন্যারেটিভ কাজ আমি কিছু করছি, সেগুলো যদিও পেইন্টিং, ড্রয়িং, যেগুলো আহ, এখানে আমি দেখালাম না। তো সেগুলো করছি, সেগুলো অনেক করি। এগুলো কিছু দেখতে তারপরে আমি পেলে আহ, মানে আমাদের তোমার যে ইয়েটা জার্নিটা সেটা বুঝতে সুবিধে হতো আর কি। তুমি মানে কনভেনশনাল মিডিয়ামে কাজ আমি না করলে এক জিনিস, করতেই হবে তা হ্যাঁ, না, কিন্তু তুমি যখন করছো তখন হ্যাঁ, আমাদের একটু দেখার ব্যাপারটা কি আরো সমৃদ্ধ হতো যদি আমরা এই ধরনের আমি মিডিয়া হ্যাঁ, ধর্মী কাজের পাশাপাশি ওগুলো দেখতাম আর কি। তাহলে তোমার চিন্তা, আমি কি একটু দেখাবো যদি এটা আমি আজকে এখানে আর পাই সময় হবে না। আজকে? হ্যাঁ, হ্যাঁ, তুমি হ্যাঁ, যদি পাওয়ার পয়েন্টে, তো করা নেই, সুতরাং পাওয়ার হ্যাঁ, পয়েন্টে না থাকলে ওটা ওইরকম ফাইল পাওয়ার পয়েন্টে আমি দিয়েও দিতে পারি। পাওয়ার সেটা তো পয়েন্টে দিয়ে সময় নেই আর কি আজকে। হ্যাঁ, এতটা সময় এখন গেল করা নেই। ভিডিওতে সুইচ করতে, সেই হুম। জন্য রিয়েল টাইমে আমাদের সময় নেই। আর কেউ কিছু বলবে? মানে হ্যাঁ কি? আমি আমি বলি। আহ, আপনি যেটা বলছেন, আপনারা আরবান, সেমি আরবান, রুরাল সব নিয়ে যে কেওয়াস, একটা মূল বিষয়টা কেওয়াস। আচ্ছা, আপনি তো আমাদের দেশের পরিপ্রেক্ষিতেটা বলছেন, বিদেশ যেহেতু দেখা, চীন বা অন্য দেশ দেখা, আপনার এরকম কি মনে হয় যে আমাদের দেশের মানুষ যারা শহরে থাকে, আহ, তারা আর ওই ওই দেশগুলোতে যারা শহরে থাকে এর মধ্যে তারা ফারাক আছে সে মানুষের? কারণ শহরে থাকার মধ্যে তো কিছু ডিসিপ্লিন তাকে মেনটেন করা প্রয়োজন, মানে অধিকার লোকজন তো করে, এখানে তো লোকজন করে না। আমি সেই জায়গা থেকে বলছি যে এটা এখানকার মানুষের সঙ্গে মানানসই পুরো ব্যাপারটাই, এই যে ক্যাবাস পুরোটাই। কি বলবেন? আচ্ছা, 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 হ্যাঁ, হ্যাঁ, না ঠিকই। অ্যাকচুয়ালি ডিসিপ্লিনটা তো সেই একদম ওই যেটা বললাম আমি, এডুকেশনের বেসিক জায়গা থেকে তৈরি হতে হতে আসে। আহ, মানে আমরা যখন ছোট ছিলাম তখন তাও আমাদের শিক্ষকরা, আমি যাদেরকে পেয়েছি হয়তো অনেকেই পেয়েছেন আমার মতো, সেই সময়ে কার শিক্ষকরা একটু অন্যরকম ছিলেন। তারা পড়াশোনার বাইরেও কিছু কথা বলতেন, যেগুলো সমাজ সম্পর্কে, ইতিহাস সম্পর্কে, রাজনীতি সম্পর্কে। হ্যাঁ, আমরা আমরা পেয়েছি, যার জন্য না আহ, আমরা হয়তো কিছুটা হলেও কিছু আঁচ পেয়েছি। হ্যাঁ, কিন্তু ম্যাক্সিমামই, মানে অধিকাংশের ক্ষেত্রেই সেটা হয় না। আর আজকের দিনে
শিক্ষকদের যে দায়িত্ব, আই এম নট শিওর, মানে এই আমরা যেটা পেয়েছি সেটা সেই শিক্ষকরাও সেই সময় পেয়েছিলেন, কিন্তু সেইটা কি আজকের জেনারেশনে কে তারা দিতে পারছেন সেভাবে, বা দেওয়ার সেই ইচ্ছে বা মানসিকতা বা সময়, একটা সময় দিতে হয়। মানে আমি অর্থ রোজগার করার জন্যে আহ আমার সময়টাকে, সেই সময় শিক্ষকরা মানে আমার শিক্ষা দানের পাশাপাশি অনেকটা সময় আমাদের দিতেন, মানে আড্ডা মারতেন, গল্প করতেন, এগুলো বোঝাতেন। তা সেই সময়টা মনে হয় আমাদের নেই। নেই মানে আমরা অর্থ উপার্জনের দিকটা একটু বেশি গুরুত্ব দিই, সেই জন্য নেই। তো ওই বেসিক জায়গাটা, এবং আমি মানে আহ, মানে বিদেশে যেখানে যেখানে গেছি আর কি, সেটা মানে যে ধরনের সমাজ ব্যবস্থাই হোক, যে ধরুন সিঙ্গাপুর, আমি চীন ছেড়েই দিলাম, আমি ধরুন সিঙ্গাপুরের কথাই বলি। সেখানে আমি রাস্তা পার হতে যাচ্ছি, মানে আমার যেটা ইনস্টিংক্ট, মানে উল্টো পারে, রাস্তার উল্টো পারে একটা প্যাগোডা দেখতে পেয়েছি, ভীষণ সুন্দর একটা প্যাগোডা, আমি যাব, দুম করে রাস্তার মাঝখানে লাফ মেরে দিলাম, মানে রাস্তাটা পার হয়ে যাব। এবার দেখলাম আমি আর আমার এক বন্ধু, ভাবলাম দুপাশে গাড়ি নেই, চট করে পার হয়ে যায়। তা আমি দেখলাম ঝপ করে গাড়ি চলে আসলো এবং সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গেল এবং আমাদের হাত দিয়ে বললেন যে আপনারা পেরিয়ে যান। মানে ভাবা যায় না, মানে শিক্ষা, এবং শুধু এটা এখানে নয়, আমি চীনে দেখেছি, আমি ইয়েতে দেখেছি, সমস্ত জায়গায়, সাউথ ইস্ট এশিয়ার তো সব কান্ট্রি গুলোতেই দেখেছি, হ্যাঁ, এবং পূর্ব ইউরোপেরও কিছু দেশে দেখেছি। আহ, এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? এটা আহ আহ, এটা অনেকগুলো, একটা হচ্ছে শিক্ষা, একটা হচ্ছে সামাজিক অনুশাসন, হ্যাঁ, সমস্ত কিছু মিলে এটা, মানে ডিসিপ্লিনটা কি অনেক সময় না একটু জোর করেও শেখাতে, সেটা সমাজের দায়িত্ব, তো আমার মনে হয়। আর বেসিক এডুকেশনের জায়গা থেকে তো একটা তৈরি হয়। আমি জানি না আপনার প্রশ্নের আহ, ঠিকঠাক উত্তর দিতে পারলাম কিনা, তবে আমার এটা মনে হয়েছে। আমার একটা প্রশ্ন আছে, যে এই ধরো নিউ মিডিয়া যে ভূমিকা 90-এর দশক থেকে দেখা যাচ্ছে, নিউ মিডিয়ার একটা বড় ভূমিকা কন্টেম্পোরারি আর্টে। ইন্ডিয়াতে হয়তো অ্যারাউন্ড 2000-এর আশেপাশে নিউ মিডিয়াটা পপুলার, 2000-এর পরে আমি বলবো। তো আমার প্রশ্নটা হচ্ছে, নিউ মিডিয়াতে তোমার মতে, নিউ মিডিয়া বলতে তুমি যেভাবে অনেকভাবে ডিফাইন করা যায় সেটাকে, তুমি তুমি যে ধরনের কাজ করো বা অন্যান্যরা যে ধরনের কাজ করে যেগুলো তারা নিউ মিডিয়া বলে দাবি করে, কন্টেম্পোরারি আর্টের আহ জগতে এর ভূমিকাটা কি? কেননা আমি এটা বলে রাখি যে বেশ কিছু জায়গায় নিউ মিডিয়া সম্বন্ধে বিরূপ আলোচনা শোনা যায়, এবং সেটা যে সবটা অন্যায্য তা না। টেকনোলজির চমক, গিমিক, এই সমালোচনাগুলো শোনা যায়। আর সেইটাকে মাথায় রেখে তো তুমি কি মনে করো ওই আহ, ভূমিকা সম্পর্কে? খুবই ভালো প্রশ্ন। তা আমি একটু মানে খুব ব্রিফ একটা একটু পেছন দিকে চলে যাই, মানে সেখান থেকে শুরু করলে নিউ মিডিয়াতে আসার আগে আর কি, নিউ মিডিয়াতে আসার আগে, মানে নিউ মিডিয়া তো একটা টেকনোলজি, তো টেকনোলজি মানে আমাদের শিল্পে টেকনোলজির ব্যবহার একেবারে গুহা চিত্র থেকেই কিন্তু ছিল। গুহাচিত্রে যে টুলস গুলো ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, তার পরবর্তী সময় ওই চারকোল এর সঙ্গে যে তেল ব্যবহার করা হয়েছে, সেগুলো সবই টেকনোলজিক্যালি ইম্প্রোভাইজড ছিল। তা সেই জায়গা থেকে তারপরে দ্রুত আমরা একটু একটু এগিয়ে আসি। তারপরে ধরুন 15th সেঞ্চুরি, 15th সেঞ্চুরিতে যখন মানে ক্যামেরা অবস্কিওরা, যেটা ক্যামেরা অবস্কিওরা রিয়েলিজমে প্রচুর ভাবে ব্যবহার হয়েছে, তা সেইটাও কিন্তু একটা টেকনোলজির ব্যবহার ছিল।
তারপরে যখন ক্যামেরার আরো 19th সেঞ্চুরিতে ফটোগ্রাফি যখন ভীষণভাবে এসে পড়লো, তখন তো একটা মারাত্মকভাবে একটা চ্যালেঞ্জ হয়ে গেল আর্টিস্টদের। হ্যাঁ, সেই সময় ইমপ্রেশনিজম এই সমস্তগুলোর জন্মই হলো সেই জায়গা থেকে। তা টেকনোলজি সবসময় চ্যালেঞ্জ করেছে শিল্পকে, শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই চ্যালেঞ্জ করেছে আমার মনে হয়। তারপরে ধরুন 20th সেঞ্চুরিতে যখন সিনেমা, রেডিও, টেলিভিশন এই সমস্ত জিনিসগুলো ধরুন আরো এক্সপ্যান্ড করলে, ন্যারেটিভ, পারফরমেন্স আর্ট এগুলো যখন শুরু হলো, তখন বলা যেতে পারে ধরুন 200 যখন অবজেক্টকে কনসেপচুয়ালাইজ করছে শিল্পে, সেটাও একটা টেকনোলজিরই একটা প্রভাব। তারপরে 1960s ধরুন ন্যামজুন পাইক, হ্যাঁ, যখন চলে এলেন তখন একেবারে অন্যরকম একটা ইনস্টলেশন, টেকনোলজি নির্ভর একটা ভিজুয়াল ডায়ালগ তৈরি করা। তা মূলত আহ, এটাকে যদি একটা মিডিয়াম হিসেবে ধরে, নিউ মিডিয়াই বলি আর টেকনোলজি বলি, যাই বলি, এটা যদি মিডিয়াম, আমার মনে হয় যেরকম আমি চারকোল দিয়ে যদি ছবি আঁকি, বা আমি যদি অয়েল পেন্ট দিয়ে ছবি আঁকি, আমি যদি প্যাস্টেল দিয়ে ছবি আঁকি, প্রত্যেকটা মিডিয়ামেরই নিজস্ব বৈশিষ্ট্য আছে, ক্যারেক্টার আছে। সেই ক্যারেক্টারগুলো ওই কাজে কতটা জরুরি সেইটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এরকমও হয়েছে যে মিক্স মিডিয়া ব্যবহার এর বিষয়েও অনেক সময় মানে অনেকেই বলেছেন যে না, এটা খুব মিডিয়ামের প্রতি জাস্টিস করা হলো। একটা অয়েল পেন্টের মধ্যে একটা প্যাস্টেল কোথাও ঘষে দেওয়া হয়েছে, কিন্তু সেটা যদি ওই কাজটা, ওই কাজটার ক্ষেত্রে সেটা যদি প্রয়োজন হয়, তাহলে আমার মতে তো সেটা করতে হবে। তো এবার আসি নিউ মিডিয়াতে। নিউ মিডিয়া আমার ক্ষেত্রে একরকম, আর জেনারেল পার্সপেক্টিভে আমি একটু অন্যভাবে বলবো। জেনারেল পার্সপেক্টিভে নিউ মিডিয়া ওটাও একটা ওই ধরুন আমাদের ক্যানভাস, রং তুলির মতনই একটা মাধ্যম, যে মাধ্যমটা ব্যবহার করে ভিজুয়াল ডায়লগ তৈরি করা হচ্ছে। এবং হ্যাঁ, মানে ছবি তৈরি করা হচ্ছে, গল্প তৈরি করা হচ্ছে, যেটা আমরা করে থাকি আর কি। এবার আপনি যে কথাটা বললেন যে চমক, হ্যাঁ, এই মিডিয়ামটা এমনই একটা মিডিয়াম যেটা দিয়ে অনেক রকম জাগলারি করা যায়। সেটা হয়তো অনেকে করছে, কিন্তু প্রয়োজন মতো এই মিডিয়ামটাকে ব্যবহার করছে সেরকমও বহু আর্টিস্ট রয়েছে যারা প্রয়োজন মতো, প্রয়োজনের তাগিদে ব্যবহার করা হয়েছে, করছে। আমার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে এই মিডিয়ামটা মানে নিউ মিডিয়া, ডিজিটালি ফটোগ্রাফকে ম্যানিপুলেট করা, ফটোগ্রাফি, ভিডিও, এই 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 জিনিসগুলো আমার ক্ষেত্রে একটু অন্যভাবে এসেছে। আমি ছবি আঁকার পাশাপাশি একটা চাকরি করি, আপনি জানেন। সেটা এমন একটা স্পেসে চাকরি করি আহ, যেটা সবসময় একটা ট্রানজিশনে রয়েছে। আমার কাজগুলো দেখবেন স্পেস ইজ ইন ট্রানজিশন খুব বেশি বেশি করে এসছে। তো আহ, এবং সেই স্পেসটা একেবারে দুরন্ত একটা টেকনোলজি নির্ভর স্পেস, যেটা হচ্ছে আমি অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে চাকরি করি। তা এবং আমার পড়াশুনো, ইলেকট্রনিক্স নিয়ে পড়াশুনোর ব্যাকগ্রাউন্ডটাও রয়েছে, যার জন্য কোথাও যেন আমার এর প্রতি টানটা মানে একটা ছিলই। এবং যখন দেখলাম আমি আমি চাকরির পাশাপাশি স্টুডিওতে ফিরে গিয়ে কাজ করার সময়টা একটু কম হয়ে যাচ্ছে, তখন আমি দেখলাম এই মিডিয়ামটা ভীষণ ভালো। মানে আমি চাকরি করছি,
ছোট্ট হয়তো একটা অবসর পেলাম ওই পিরিয়ডের, মানে আমার কর্মস্থানেই একটা অবসর পেলাম। তার মধ্যেই আমি দেখলাম একটা কাজ ল্যাপটপে বা কিছুতে একটা কাজ অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে, এবং সেইটার একটা মানে সেইটার একটা মারাত্মক ইম্প্যাক্ট হচ্ছে কি, আমি আমি স্টুডিওতে ফিরে গিয়ে ভাবছি আমি একটা বিরাট ছবি আঁকবো। আমার মন মন চাইছে যে এই কাজটা অনেক বড় স্পেস চায়, কিন্তু আমি সময়টা পাচ্ছি না। এবার কি হলো, এই এই ধরনের কাজে কি হলো, এইটা আমি রেজলিউশন বাড়িয়ে, হ্যাঁ, আমার ইচ্ছে মতো এটাকে ম্যানুপুলেট করে এটা যখন আমি প্রিন্ট করব আর্কাইভাল ক্যানভাসে, এই ধরনের কাজগুলো অনেক বড়, আমি যখন ভিডিও দেখাবো অনেক বড় স্পেসে দেখাতে পারবো। তো এইটা, এই লিমিটেশনস গুলো কেটে গেল, কেটে গেল আমার ক্ষেত্রে। তো এইটা আহ, তো একেবারে এই 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 টেকনোলজির এই জায়গাটায়, নিউ মিডিয়ার এই জায়গাটা আমাকে খুব সাহায্য করলো। মানে আমার আমি যেটা চাইছিলাম সেটা আহ, আমি করতে পারছিলাম কিছুটা। তো এইটা বলতে পারি আমার ক্ষেত্রে এভাবেই একটা আহ, মানে টেকনোলজি, এবং যেটা বললাম আমার কর্মক্ষেত্রটা একটা টেকনোলজির চূড়ান্ত জায়গা, অ্যাভিয়েশন সেক্টর। তো সেইটা একেবারে আমার, আবার আমার যে আরবানাইজেশনের কথা বলি আমি আমার কাজের মধ্যে দিয়ে, সেই জায়গাগুলোকে আমি ভীষণ ভালোভাবে ধরতে পারলাম। তার কারণ হচ্ছে আমার কাজে অনেক লেয়ার আছে, মাল্টিপল লেয়ার। সেখানে মানুষের কথা বলা হয়েছে ভিন্নভাবে, সেখানে শহরের কথা বলা হয়েছে, শহরের সমস্ত আমার কাজগুলো দেখলে দেখতে পাবেন শহরের বহু কিছু ফিরে ফিরে এসছে। কিন্তু ওগুলো ওগুলো প্রচুর লেয়ার আছে, কাজে কাজের লেয়ার আছে, যে লেয়ারটা ওই ওই মাধ্যমে প্রডিউস করা আমার পক্ষে অনেক সহজ হয়েছে। যদিও খুব সহজে ওই কাজগুলো হয় না, বহু দিন লেগেছে, আমার কাজগুলো দেখলেই বুঝতে পারবেন, বহুদিন একটা কাজ লাগে, কিন্তু ও ওই আমি যেটা চাইছি সেইটাকে আমি পাচ্ছি, আমার মনে হয়েছে। তাহলে আজকে আমরা, আমাদের সময় হয়ে গেছে, আজকে আমরা শেষ করি। রাজীবকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্যে। আহ, এটা আহ, আহ, এবং হ্যাঁ, আমার আমার তরফ থেকেও সকলকে ধন্যবাদ যারা এখানে উপস্থিত আছেন। আর বিশেষ করে সুনন্দদা, মানে আই এম ভেরি লাকি যে সুনন্দদা আমাকে ডেকেছেন, এবং তার জন্য অশেষ ধন্যবাদ, আমাকে ডাকার জন্য। নবকুমার, থ্যাংক বিশ্বজিৎ, ইউ। মিতালি, অভিক, যাদের যাদের দেখতে পাচ্ছি সবাইকে ধন্যবাদ। আহ ওকে, তাহলে আমরা আজকে একদম। শেষ করি। চলো, গুড থ্যাংক ইউ। নাইট। দেখা হবে, বাই। গুড নাইট।